আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ডিজেলের দাম না কমালে পরিবহন বন্ধের আলটিমেটাম, ফের বাড়ল এলপিজির মূল্য। বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশ উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা। ইউপি নির্বাচনে সহিংসতায় সিইসির উদ্বেগ, গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। নিয়ম মেনেই যশোরের 2 আসামির ফাঁসি কার্যকর, আইনের ব্যত্যয় ঘটেনি জানালেন মন্ত্রী। হারেই শেষ টাইগারদের টি-20 বিশ্বকাপ মিশন, বড় জয় অজিদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, সামরিক ফরমানে ক্ষত বিক্ষত সংবিধান, 72-এর মূল সংস্করণে ফিরে যাবার তাগিদ। চব্বিশ ঘন্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান, ট্যাঙ্কার, লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। মানিক শিকদারের রিপোর্ট। ডিজেলের দাম 65 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 80 টাকা লিটার করা হয়েছে। কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন, কোনো রকম আলোচনা না করেই হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে একেবারে আলাপ আলোচনা না করে করেছে, এটা একেবারে অন্যায়। আমি পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল মালিক এবং শ্রমিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, ওনারা যাতে আগামীকাল 6টা হতে অনির্দিষ্টকালের জন্য ওনাদের গাড়িগুলা না চালায়। রাজশাহী মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, শুক্রবার থেকে রাজশাহী হতে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। জ্বালানি তেলের মূল্যের সাথে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। সকল জেলার মালিক সমিতি আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধির কারণে, ভাড়া সমন্বয় না হওয়ার কারণে আমরা পরিবহন রাস্তায় নামাতে সম্পূর্ণরূপে অপারগ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাত্রী পরিবহনে ভাড়া বাড়াতে হবে বলে জানিয়েছে বাস মালিকরা। হঠাৎ করে 15 টাকা প্রতি লিটারের ডিজেলের দাম বর্ধিত করা হয়েছে, যার জন্য আমরা গাড়ি চালালে পয়সা পাচ্ছি না, দেনা হচ্ছি। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পরিবহনের গাড়িগুলি সরকার যদি নির্ধারিত ভাড়া না করে তাহলে গাড়ি চালাতে পারতেছে না, গাড়িগুলি বন্ধ থাকবে। দ্রুত ডিজেলের দাম কমিয়ে সংকট নিরসনের আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জ্বালানি তেলের বর্ধিত মূল্য কার্যকরের দিনে এলপিজির দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিল এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 54 টাকা। মেহেদি হাসানের রিপোর্ট। বুধবার মধ্যরাতে বেড়েছে ডিজেল ও কেরোসিনের দাম। 24 ঘন্টা যেতে না যেতেই এলপিজির মূল্যবৃদ্ধির ঘোষণা এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির। ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের ক্রেতাদের গুনতে হবে 1313 টাকা। আর যারা গাড়িতে অটোগ্যাস ব্যবহার করেন তাদের জন্য সুখবর নেই, লিটারে বেড়েছে 2 টাকা 50 পয়সা। এতে প্রতি লিটার অটোগ্যাসের দাম পড়বে 61 টাকা 18 পয়সা। যারা সংশ্লিষ্ট ছিলেন, বিইআরসি বলছে 1 নভেম্বর নতুন করে এলপিজির মূল্য বৃদ্ধি করেছে সৌদি আরামকো। প্রতি টনের আমদানি মূল্য এখন $844। তার সাথে জাহাজ ভাড়া, বোতলজাতকরণ ব্যয় এবং অন্যান্য খরচ যোগ হওয়ার পরই নতুন এই মূল্য। সৌদি সিপি যে হারে বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক পর্যায়ে নয়। $550 এলপিজি এখন $850 মতো গড় হয়ে গেছে। যে সমন্বয়টা করা হলো 109 টাকা 42 পয়সায় মূসক সহ, সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1313 টাকায় সমন্বয় করা হয়েছে। বিইআরসি চেয়ারম্যান কথা বলেন ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির বিষয়েও। আমরা যেমন এলপিজি উচ্চ আদালতের নির্দেশে করেছি, এরকম
নির্দেশনা অথবা সিদ্ধান্ত ব্যতীত ওইসব দ্রব্যের প্রাইস ফিক্সেশনটা বার্কের জন্য জটিল। এলপিজি ও অটো গ্যাসের মূল্য তাৎক্ষণিক কার্যকর হবে বলেও জানিয়েছে বিইআরসি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ নিরাপদ ঠিকানা উল্লেখ করে ব্রিটিশ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে প্রবাসী বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। ভার্চুয়ালি এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তৈরি হয়েছে 100টি অর্থনৈতিক অঞ্চল ও 28টি হাইটেক পার্ক, যেখানে রয়েছে জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং, হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং তথ্য প্রযুক্তি সহ সব রকম বাণিজ্যিক সুবিধা। অপেক্ষা শুধু উদ্যোক্তাদের। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা বিদেশে আছেন, এখন নিজের দেশে আসেন, ইনভেস্টমেন্ট করেন। ব্রিটিশ ইনভেস্টার্স আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন। তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে অভূতপূর্ব বিপ্লব ঘটেছে বাংলাদেশের কৃষি খাতে, যে বাজার এখন সারা বিশ্বে। এখন তো এদেশে মানুষ ভাত আর কারি খাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের দেশে বিশেষ করে অ্যাগ্রো প্রোডাক্টস অর্থাৎ কৃষিভিত্তিক বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাহলে আমি মনে করি আরো বেশি ভালো একেবারে তাজা শাক সবজি, মাছ, ফল মূল সব নিয়ে আসতে পারবেন। অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রিন্স চার্লস তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আশা প্রকাশ করেন বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরো দৃঢ় হবে। To the next 50 years of British and Bangladeshi friendship, I wish everyone the very best for your Golden Jubilee. স্বাধীনতা 50 বছরে বাংলাদেশ কে আমা অভিনন্দন। দুই দেশের বিনিয়োগকারীদের সম্পর্ক আগামীতে যুক্তরাজ্যে ব্যবসার দুয়ার আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা ইন্টারনেট মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়েস্টমিনস্টারে দেয়া বক্তব্যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখনো দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। Bangladesh was led to a different direction. It took us more than 2 decades of political struggle to restore the basis for parliamentary democracy. The communal forces that were rehabilitated in politics still continue to disrupt our social fabric. Their toxic narratives now pervade the cyberspace. It is an uphill struggle against these forces. We are moving ahead with our mega infrastructure projects, many of them with our own finance, like the Padma multi-purpose bridge will be one of the longest in the world. We are working on harnessing the Bay of Bengal resources. We have stepped into the outer space with Bangabandhu 1 satellite. The second one also we are preparing. ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে গোয়েন্দা তৎপরতা বাড়াতে নির্দেশ দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় তিনি বলেন, প্রার্থী সমর্থকদের দ্বন্দ্বের কারণেই হতাহতের ঘটনা ঘটছে। জসিম জুয়েলের রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে, এতে হতাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর বিষয়টি উঠে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্বাচনটি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করব। জেলা পর্যায়ে যে ম্যাজিস্ট্রেট সংখ্যা কম আছে, আমরা সমন্বয় করে চেষ্টা করছি যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। স্যার, নির্বাচন কমিশনার শাহাদত হোসেন বলেন, সব প্রার্থী প্রচারণার যেন সমান সুযোগ পায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন, যথাযথভাবে ওনারা যদি ওনাদের ভূমিকা ওনারা পালন করেন, যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে কোনো রকমের অভিযোগ যদি আসে সেটা যদি তাৎক্ষণিকভাবে ওনারা যদি সমাধান করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে সেটা পরবর্তীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আমি মনে করি না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী পরিবেশ রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন এবং জানতে পারেন, তাহলে এটা সুবিধা হবে। যে করোনা পরিস্থিতির কারণে নির্বাচনগুলো আমাদের একসাথে পুঞ্জীবিত হয়ে গেছে। করোনা পরিস্থিতি না হতো তাহলে তো একটা ধাপে হয়তো নির্বাচন হতো আমাদের 300-350, যেটা আপনাদের সকলের পক্ষে সামাল দেওয়া সম্ভব ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের এখন 800, 900, 1000 বা 1000-এর বেশি সংখ্যক নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক হওয়া সম্ভব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্রোহী প্রার্থী বেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এদের সংখ্যা 691। বিদ্রোহীদের শাস্তি অনিবার্য বলেছেন মাহবুবুল আলম হানিফ। জসিম জুয়েলের আরেকটি রিপোর্ট। শীতের প্রারম্ভে ভোটের উৎসব, তাও আবার তৃণমূলে। 11 নভেম্বর শুরু হবে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। দলীয় প্রতীক না পেলেও মাঠে আছেন 691 জন বিদ্রোহী, যাদের বেশিরভাগই গুরুত্বপূর্ণ পদে আছেন উপজেলা কিংবা ইউনিয়ন আওয়ামী লীগে। বিদ্রোহী প্রার্থীদের কেউ কেউ আবার স্থানীয় এমপির নিকট আত্মীয়, আছেন জেলা আওয়ামী লীগের নেতাও। এসব প্রার্থীদের দাবি, কেন্দ্র ব্যর্থ হয়েছে যোগ্য বাছাইয়ে। শাস্তির খড়গ মাথায় মেনেই তাই মাঠে সরব তারা। কি কারণে একদিন আগে থেকে মনোনয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি সেটা আমি জানি না। তো আমি এবছর আমার জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আজকে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছি। স্বতন্ত্র প্রার্থী হলে পথ চলে যায়, জেলা শ্রেণীর পথ চলে যাবে, এই আশা নিয়েই আমি জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমি মৃত্যুবরণ ওনাদের সাথে থেকে আমি মৃত্যুবরণ করতে চাই। ক্ষমতাসীন দলের যুগ্ম সম্পাদক বললেন, নির্বাচনে নেই বিএনপি। বিদ্রোহীদের সমর্থন দিয়ে তারা চায় পরিবেশ নষ্ট করতে। বিএনপি যেহেতু তারা অনেক জায়গায় যেহেতু তাদের অবস্থান নেই জয়লাভ করার, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা অনেক সময় বিদ্রোহী প্রার্থীদের কাজে সওয়ার হয়ে নির্বাচনের পরিবেশটা নষ্ট করার জন্য সংঘর্ষের সৃষ্টি করে ফেলে। এটা অবশ্যই আমাদের জন্য একটা উদ্বেগের কারণ। বিদ্রোহী প্রার্থীদের শাস্তির কথাও বললেন তিনি। ইতিপূর্বে সতর্ক করার পরও এবারও দেখছি আমরা অনেক বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। আসলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাঠ পর্যায়ে যারা দীর্ঘদিন ধরে হয়তো নির্বাচনের প্রস্তুতি নেন, অনেকের অনেক আশা নিয়ে প্রস্তুতি নিয়ে থাকেন, আর মনোনয়ন না পাওয়ায় তাদের মধ্যে অনেক সময় এই হতাশা কাজ করে এবং সেখান থেকে অনেকে দাঁড়িয়ে যায়। যারা হয়তো শুনবে না তাদেরকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের শাস্তি পেতে হবে। দ্বিতীয় ধাপে 115 উপজেলায় 843 ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ সঠিক নয় এবং আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়ম মেনেই ফাঁসি কার্যকর হয়েছে। শাকের আরজুর সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। আপিল নিষ্পত্তির 4 বছর আগে যশোর কারাগারে 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রী বলেন, আপিল শুনানি হয়েছে, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করায় সাজা কার্যকর করা হয়েছে। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদেরকে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। তারপরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তাদের
এই মৃত্যুদণ্ডাদেশ কনফার্ম করা হয়েছে। জেল অ্যাপিলটার শুনানি শেষে এই বিচারিক আদালত এবং হাইকোর্টের যে রায় সেটাকে বহাল রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় হয়নি। এখানে কোনো আপিল যদি আমাদের কাছে খবর থাকতো নিশ্চয়ই সেটার একটা হতো। আমরা যেটুকু আমরা দেখেছি একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ সেই স্টেপই আসছে, এবং আমাদের জানা মতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। আপিল দুটি একসঙ্গে শুনানি করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। এই আপিলটা যেটা ছিল এটা যেহেতু আলাদাভাবে করা হয়েছে, এটা যেহেতু ট্যাগ করা হয়নি এই কারণে রয়ে গেছে, কিন্তু ওনার বিচার তো হয়ে গেছে। ওনার তো বিচার যেটা হওয়ার যে বিচারটা ওনার আইনজীবী বিচারও করেছেন, শুনানি করেছেন, মাননীয় আদালত সব কিছু শুনে বিচার করে খারিজ করে দিয়েছেন। জেল আপিল সুপ্রিম কোর্টের ফুল কোর্টে শুনানি হয়ে খারিজ হয় বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন নৌবাহিনীর প্রতি রাষ্ট্রপতি। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত 3, আহত 20। আমরা আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। পররাষ্ট্রনীতির এই বিশ্বাসের পাশাপাশি আত্মমর্যাদা ও আত্মরক্ষায় আপোষহীন থাকতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতেও বলেন রাষ্ট্রপতি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 1971 সালে এক বৈঠকে স্বাধীনতা পুরস্কার বিজয়ী আগরতলা ষড়যন্ত্র মামলার 2 নম্বর আসামি ও বাঙালির মুক্তি সংগ্রামের অগ্রসৈনিক লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। তার নামে বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম প্রশিক্ষণ ঘাঁটি বানুজা শহীদ মোয়াজ্জেমকে প্রদান করা হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড। চট্টগ্রামে এ আনুষ্ঠানিকতায় বঙ্গভবন থেকে যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভাষণে দেশের পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের নির্দেশনা দেন। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু আত্মমর্যাদা ও আত্মরক্ষায় আমরা আপোষহীন। তাই দেশের সার্বভৌমত্বের পাশাপাশি আত্মমর্যাদা রক্ষায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। বিশাল সমুদ্র সীমা এবং জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নের নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা রাখতে ত্রিমাত্রিক বাহিনীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। বিশাল সমুদ্র আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের পেশায় যেমন আছে চ্যালেঞ্জ, তেমনি আছে বিশালতার আহ্বান। দেশের অর্থনীতিকে সচল রাখা এবং সমুদ্রে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান সহ সমুদ্র সম্পদকে কাজে লাগানোর পরিবেশ তৈরি ও সুরক্ষার গুরু দায়িত্ব আপনাদের উপরই ন্যস্ত। আপনারা এই দায়িত্ব সতত নিষ্ঠার সাথে পালন করবেন এবং এই বিশ্বাস আমার আছে। আধুনিক রণকৌশল ও যুগোপযোগী তথ্য প্রযুক্তির সঙ্গে দক্ষ ও পারদর্শিতা অর্জনেরও তাগিদ দেন রাষ্ট্রপতি। আধুনিক রণকৌশল ও তথ্য প্রযুক্তিতেও নিজেদের দক্ষ ও পারদর্শী হিসাবে গড়ে তুলতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পোদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শিল্প উন্নয়ন পুরস্কার 2019 প্রদান শেষে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। আমি আশা করি উদ্যোক্তাগণ শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। উন্নয়নের জন্য কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ, তবে সরকারের একার পক্ষে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান করা সম্ভব নয়। কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন দেশি বিদেশি বিনিয়োগ। কথামালা চাতুরি দিয়ে জনগণের মন রক্ষা করা যায় না, বিএনপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে টাঙ্গাইল বাসাইল সখীপুর সড়কে নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। দেখতে দেখতে 13 বছর চলে গেলেও দেশে আসার সৎসাহস আজ পর্যন্ত তারেক জিয়া দেখাতে পারেননি। দেশের মানুষ আগে দেখতে চান তারেক রহমান কবে দেশে ফিরে আসেন, তারপর দেখা যাবে তার আগমনে
বিএনপির মরা গাঙ্গে ঢল নামে কিনা। অন্যান্য বাহিনীর মতো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এই বাহিনীকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে। উন্নত প্রশিক্ষণের জন্য মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিস নিরাপত্তা বাহিনী। জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে বর্তমান নিয়মে আপাতত কোনো ধরনের পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে রাজধানীতে জেলা পরিষদ ব্যবস্থার উন্নয়নে করণীয় বিষয়ে কর্মশালায় যোগ দেন মন্ত্রী। আলোচনা অংশ নিয়ে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান ও বক্তারা বলেন, সমন্বয়হীনতার অভাবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে উন্নয়নের গতি ধীর। পরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সমন্বয়ের বিকল্প নেই। একই সাথে জেলা পরিষদের ব্যয় কমাতে এবং আধুনিকায়ন করতে জেলা পরিষদ আইনেরও পরিবর্তন আনা হবে। রক্ত গ্রহণে সচেতন হবার তাগিদ দিলেন জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাজধানীতে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, রক্তের ঘাটতি মোকাবেলায় নিরাপদ রক্তদাতারা কৃতিত্বের দাবিদার। অনুষ্ঠানে কমপক্ষে 10 থেকে 50 বার যারা বিনামূল্যে রক্ত দিয়েছেন এমন প্রায় 300 জনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার ABM ইউনুস। অনির্বাচিত সরকারের জবাবদিহিতা না থাকায় নিজেদের পকেট ভারী করতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, পার্লামেন্টেও করে না, নিজেদের খুশিমতো যা ইচ্ছা করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বাসা থেকে ঢাকা রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, সবকিছু মিলে দেশে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে জনমানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নরসিংদীর আলোকবালিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন, আহত হন আরও 20 জন। ভোরে আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানে, আধিপত্য বিস্তার নিয়ে রিপন মোল্লা ও আবুল খায়ের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। এতে রিপন মোল্লা গ্রুপের আমির হোসেন, আশরাফুল ও খুশু বেগম গুলিবিদ্ধ হয়। টেটাও গুলিবিদ্ধ হয়ে আহত হয় দুই পক্ষের 20 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের সবকটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন প্রতিরোধে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়েও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2018 সালে কুমিল্লায় এক মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের একটি ঘটনা আদালতের নজরে আনা হয়েছিল, যার প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। স্বাধীনতা সংগ্রামের পরে গণমানুষের অধিকার রক্ষার অনন্য দলিল বাংলাদেশের সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা সেই সংবিধানকে করেছে ক্ষত বিক্ষত। চেষ্টা হয়েছে রাষ্ট্রের মূল চরিত্র পাল্টে দেয়ার। বাকিটা শুনুন শাকের আরজুর রিপোর্টে। জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন 4 নভেম্বর। অনেকটা নিভৃতেই প্রতি বছর দিনটি কেটে যায়, না কোনো অনুষ্ঠান, না আছে কোনো বিবৃতি, বক্তব্য। 1972 সালের 4 নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সর্বসম্মতভাবে সংবিধান বিল হিসেবে গৃহীত হয় গণপরিষদে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার পর অল্প সময়ের ব্যবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন ছিল ব্যতিক্রমী এক ঘটনা। 1972 সালে যে আমরা যে সংবিধানটি নিতে পেরেছিলাম সেটি ছিল আমাদের স্বাধীনতার চেতনার একেবারে পরিপূর্ণ ফসল। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র, এই 4 মূলনীতিতে রচিত হয় বাংলাদেশের সংবিধান। বঙ্গবন্ধু তার একটা বক্তব্যে বলেছিলেন, শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশের সংবিধান হবে
অনাদিকালের জন্য মানুষের সমস্ত আশাকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। যেখানে মানবাধিকারের কথা আছে, যেখানে আইনের শাসনের কথা আছে, যেখানে মৌলিক অধিকারের কথা আছে, মৌলিক অধিকার খর্ব হলে কি হবে সেই কথাটা আছে। এই সংবিধানের সম্পূর্ণ সংবিধান। সংবিধান রচনার 2 বছর 8 মাস পর হত্যা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান। সামরিক স্বৈরাচারেরা অবৈধভাবে ক্ষমতা দখল করে রক্তাক্ত করে সংবিধান, ছেঁটে ফেলে মূলনীতি। 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশেষ করে জিয়াউর রহমান যখন ক্ষমতায়, তখন 1979 সালের 9 জুলাইতে পার্লামেন্টে 5ম সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানের যে মৌলিক চরিত্র, সেই চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় সংবিধানটা বারবার পরিবর্তিত হচ্ছিল, তার আদেশটা সংবিধানের আদেশ হিসাবে আসছিল। এই বিষয়গুলো বিভিন্ন সময় আমাদের আদালতে আসছে, আদালত এই বিষয়ে অনেকগুলো সংবিধান বাতিল করেছেন, কিছু কিছু করে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী পরবর্তীতে সংবিধানটা আবারও বর্তমান অবস্থায় আসছে। স্বাধীনতার সপক্ষের শক্তি দায়িত্ব গ্রহণের পর আগের অবস্থায় ফিরিয়ে আনলেও 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়া জরুরি বলে মন্তব্য করেন এই বিজ্ঞ আইনজীবীরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরো একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চমক দেখাচ্ছে রপ্তানি বাণিজ্য। অর্থ বছরের প্রথম 4 মাসে আয় বেড়েছে 23%। কয়লার ব্যবহার বাদ দেওয়ার প্রতিশ্রুতি, $130 লাখ কোটি বিনিয়োগের অঙ্গীকার। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। চমক দেখাচ্ছে রপ্তানি বাণিজ্য। অর্থ বছরের প্রথম 4 মাসে আয় বেড়েছে 22.62%, আর গেল অক্টোবরে প্রবৃদ্ধি 60%-এর বেশি। গতিশীলতা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার ঝুঁকি সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রপ্তানি বাণিজ্য। অর্থবছরের প্রথম 4 মাসে পোশাক রপ্তানি বেড়েছে 20.78%। বড় প্রবৃদ্ধি হয়েছে কৃষিপণ্য, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে। ভালো করেছে ওষুধ ও প্রকৌশল খাত। অর্থনীতিবিদরা বলছেন, করোনার ধকল সামলে রপ্তানি খাতের এমন সাড়া খুবই ইতিবাচক। প্রবৃদ্ধি ধরে রাখতে পণ্য বহুমুখীকরণের পরামর্শ তাদের। টেকসই আমরা যদি করতে চাই, তো তাহলে অবশ্যই আমাদেরকে যেটা নজর দিতে হবে সেটা হলো যে আমাদের পণ্য বৈচিত্র্যকরণ এবং বাজার বৈচিত্র্যকরণের উপরে নজর দিতে হবে। আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির দিকে আমাদের চেষ্টা থাকতে হবে। বৈদেশিক বাণিজ্য গতিশীল হওয়ায় খুশি রপ্তানিকারকরাও, তবে কাঁচামাল ও রপ্তানি ব্যয় বাড়ায় খানিকটা অস্বস্তিতে তারা। রপ্তানির গ্রোথ আরো বাড়বে, এই অর্থবছর পুরোটাই কিন্তু রপ্তানির গ্রোথ বাড়বে। সুতার মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, যে এয়ার ফ্রেট আগে আমরা $2 থেকে $2.5 মধ্যে পার কেজি দিতে পারতাম, এখন ইউরোপের মার্কেটে আমাদের $6 থেকে $7, $8 দিতে হয়। বড় চমক দেখিয়েছে গত মাসের রপ্তানি বাণিজ্য। গেল অক্টোবরে আগের বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে 60.37%। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান গতিশীলতা বজায় থাকলে চলতি অর্থবছরে রপ্তানি আয়ে নতুন রেকর্ড গড়তে পারে বাংলাদেশ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইন্টার ইউনিভার্সিটি পলিসি মেকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি। প্রথম রানার্স আপ হয় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় রানার আপ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিইউপির অর্থনীতি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের 22টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল মুশফিকুর রহমান। মৌলভীবাজারের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যা মামলার আসামি বাবর মিয়া সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ভোরে রাজধানীর যাত্রাবাড়ি ও মৌলভীবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পারিবারিক ও ব্যবসায়িক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। আসামিদের সাথে নিহত নাজমুল হাসানের আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থিতা নিয়েও প্রতিদ্বন্দ্বিতা ছিল।
এসবের জেরেই এই হত্যাকাণ্ড এবং এর সাথে আসামিরা প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মুক্তিযুদ্ধে শেরপুর জেলার অবদান ও গারো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যকে তুলে ধরতে গজনী অবকাশ কেন্দ্রে গড়ে তোলা হয়েছে জাদুঘর। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। উত্তর সীমান্ত জুড়ে নয়নাভিরাম গারো পাহাড়। সীমান্তের গারো পাহাড়ের আশেপাশে 9টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। তাদের একটি সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান। এই পাহাড়ে শেরপুরের ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র। এখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরেছে দুটি জাদুঘর। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের দুর্লভ ছবি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের ছবি সহ স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু জাদুঘর হইতেছে, এর জন্য আমাদের এখানে অনেক লোকজন বাড়বে। সামনে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘরে গারো, হাজং, কোচ, হদি, বানাই সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, তাদের ব্যবহৃত আসবাবপত্র ও ইতিহাস প্রদর্শিত হয়েছে। এই জাদুঘরটি হওয়ার ফলে আমরা মুক্তিযুদ্ধ এবং আদিবাসীদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। ইতিহাসের সাক্ষী হয়ে থাকার মতো একটি ব্যাপার। আমাদের কৃষ্টি সংস্কৃতিকে জিয়ে রাখার জন্য একটা কালচারাল একাডেমি স্থাপন করা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ঘুরতে আসবো। জাদুঘরে প্রদর্শিত সামগ্রী দেখে নতুন প্রজন্ম ও শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা জানতে পারবে ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি। আমরা কোনো টিকিট সিস্টেম রাখিনি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এখানে আসে, দেখে। সাংস্কৃতিক বিকাশ এবং পর্যটন বিকাশের ক্ষেত্রে আমরা কাজ করছি এবং শেরপুর জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পর্যটকরা এসব জাতিগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি এই দুই জাদুঘর এখানকার পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। দেশের হাইটেক শিল্প খাতে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2019 পেল ওয়ালটন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। এবছর 6টি ক্যাটাগরিতে ওয়ালটন সহ 19টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। শিল্প উন্নয়ন ও অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2019 অর্জন করল আইটি কনসালটেন্টস লিমিটেড। পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান, লাবিব গ্রুপের চেয়ারম্যান ও FBCCIর ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন আলমগীর CIP। এ সময় উপস্থিত ছিলেন আইটি কনসালটেন্টস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইফুদ্দিন মুনিরও। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ফরিদপুরের মধুখালীতে যাত্রা করেছে ইসলামী ব্যাংকের 378তম শাখা। সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ মুনিরুল মাওলা শাখাটি উদ্বোধন করেন। এ সময় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোহাম্মদ ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন। এছাড়া মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, রাজ্জাক খান জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান সহ আরও অনেকে। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ডিজেলের দাম না কমালে পরিবহন বন্ধের আলটিমেটাম, ফের বাড়ল এলপিজির মূল্য। বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশ উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা। ইউপি নির্বাচনে সহিংসতায় সিইসির উদ্বেগ, গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ। নিয়ম মেনেই যশোরের 2 আসামির ফাঁসি কার্যকর, আইনের ব্যত্যয় ঘটেনি জানালেন মন্ত্রী। হারেই শেষ টাইগারদের টি-20 বিশ্বকাপ মিশন, বড় জয় অজিদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।